কাঞ্চন মল্লিক কোট আনকোট হতো না যদি না জনতা এক্সপ্রেস হতো। আচ্ছা, তোমার কোনোদিন রাগ অভিমান হয়নি? একেবারে নাগা না সেজে আর গরু না সেজে আমার মনে হয় না আমি কোনো সাজ বাকি রেখেছি। এখন কাজে হাজার আগেই ওই ঘাড়ে উঠে পড়ছে। এই ছবিটা দেখে তুমি কি বলবে? সেটা তোমার চোখের দোষ, আমার নয়। বলুন আমার অঙ্ক মেলে না তোমাকে দেখলাম। কেন? একদম তুমি ভুল অঙ্ক। তুমি কাকে ভয় পাও? শ্রীময়ীকে পাও? হ্যাঁ, ও বাবা। আর কৃষ্ণকে? ও যখন ঠান্ডা ভাবে এরম আমার দিকে তাকিয়ে থাকে, আমি খালি বলি মামা মুখটা ঘুরিয়ে নাও, আমার মা লাগছে। মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া। আর দেখবেন রামোজি ফিল্ম থিয়েটারে লাল দাগ আছে। আমার ভূতের ভয় আছে ভাই। আরে জায়গা হবে না খাটের, আমার সরে জায়গা হলো রাতটুকু শুটে নাও দাদা। আমি ক্যারেক্টার আনি দাদা, ঠিকই বাসন মেজে খেতে হয় দাদা। তা লেখা আসে তোর মেয়ে রেট কত। 31 একটা ছবি নিয়ে যা তুলকালাম হলো, তাকে কি বলা যেতে পারে, কিভাবে বলা যায় তা আমি জানি না। ফেসবুকে একটা ছবি দিয়ে তিনি এত কমেন্টস, আর সেই কমেন্টসের মধ্যে ভালো যেরকম থাকে খারাপও তেমন থাকে। এই নিয়ে অনেক প্রশ্ন অনেক সাংবাদিক তাকে করেছেন, খারাপ লাগা মন্দ লাগা, ট্রোলিং সব নিয়ে। কিন্তু আজ এই প্রশ্নগুলোকে আমরা একটু দূরে রেখে ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিক না বলে কাঞ্চন কন্ট্রোভার্সি মল্লিকও বলতে পারো, আমার কিছু যায় আসে না এখন। সব সরে গেছে। দেখো, পৃথিবীতে ভগবানই সমস্ত মানুষকে স্যাটিসফাই করতে পারে না, আমরা তো নিহাত মানুষ। বলো কাঞ্চনদা, উইন্ডোজের 25 বছর, উইন্ডোজের সঙ্গে তুমি কোনো না কোনোভাবে ঠিক ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছ কোনো না কোনোভাবে। উইন্ডোজের সঙ্গে ওই খোলা জানলাটার সঙ্গে আমার 25 বছর। হ্যাঁ, কিন্তু উইন্ডোজের কর্ণধারদের সঙ্গে আমার তারও আগে থেকে আলাপ। আমি এইটুকু বলতে পারি যে উইন্ডোজের সঙ্গে আমার সেই টান, তার কারণ আমার মনে হয় কাঞ্চন মল্লিক বোধহয় সেই অর্থে কাঞ্চন মল্লিক কোট আনকোট হতো না যদি না জনতা এক্সপ্রেস হতো, আর যদি না সেইখানে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় থাকতো। তো সংখ্যায় আমি উইন্ডোজের কটা ছবি করেছি গুণে লাভ নেই, কেননা আমার সঙ্গে শিবুর সম্পর্কটা এরকমই। দিদি যেমন আমার মাতৃসম, ঠিক সেই রকমই আমাদের ঝগড়া মান অভিমান থেকেই থাকে। প্রথম দুটো ছবি, তারপর একটা লম্বা গ্যাপ, তারপর আবার পরপর ছবি। এটা তুমি যদি বলো কেন, কি বাঘ বিতণ্ডা না, বন্ধুদের মান অভিমান, এটা অদ্ভুত। অনেকবার সেটা বলেওছো যে হ্যাঁ, কিন্তু কোথাও আমি জানি উইন্ডোজ দর্শকের জন্য ছবি করেছে, তাতে আমি থাকি না থাকি ডাজন্ট ম্যাটার। বাংলা ছবিকে সমৃদ্ধ করেছে, হলে লোক এসেছে, হই হই করে হাউসফুল হয়ে দেখেছে। আমি প্রত্যেকটা সিনেমা উইন্ডোজের টিকিট কেটে দেখেছি এবং তাতে হল রিয়েকশন আরো ভালো বুঝতে পেরেছি। আমি 25 নয়, আমি থাকবো না হয়তো, কিন্তু আমি 50, 75, 100 যেন উইন্ডোজ এরকম জানলাটা যেন খোলা। আমরা নেতিবাচক কোনো কথা বলবো না যে থাকবো না, আমি বলছি কারণ আমি চাইবো সেই জানলা দিয়ে হু হু করে নতুন হাওয়া আসুক। ঠিক। আচ্ছা, তোমার কোনোদিন রাগ অভিমান হয়নি যে একবার মনে হয়নি যে আবার শুরু করি জনতা এক্সপ্রেস, আবার এই নতুন ছেলে পুলে যারা? কত রোজ মনে হয়, প্রত্যেকদিন কাজে এসেছে রোজ একবার করে মনে হয়। তারপরে যেই কাজটা আসে তখন মনে হয় যে আমি তো কিচ্ছু জানি না, এটাই আমি নতুন করে শুরু করবো, এটাই ফাটিয়ে দেবো। তাই জন্য আমার রাগ অভিমান থাকে না। এই কাঞ্চন মল্লিককে চেনা, এই যে বাড়ি বাড়ি চলে যাওয়া কাঞ্চন মল্লিক, মানে একেবারে ড্রয়িং রুমে ঢুকে পড়া, ওই চেহারা, সেই সময় চেহারা, তুমি যে এখন যে চেহারা রয়েছে তার 10 গুণ কম ছিল সেই সময় তোমার। 10 গুণ না, 5 গুণ। ঠিক আছে, চলো 5 গুণ। তো এই মনে হয় না যে আরেকবার বলি যে জনতা এক্সপ্রেস শুরু করা যায়? কারণ এখন তো তুমি অনেক এমন ছেলেপুলেদের পাবে তারা একদম নেটি জেন, মানে তোমার বয়সটা সেই সময় ডিফারেন্সে যাচ্ছিল। এখন আমি নেটিও দেখে নিয়েছি, জেনও দেখে নিয়েছি, সেটা কথা নয়। এখন সব দেখি হাতে সব মোবাইল, আমাদের তো মোবাইলের যুগের লোক নয়, আমি মানুষই সব টেপা ফোনের যুগ নয়, খড়খড় ফোনের যুগ। খড়খড় ফোনে তো কালো টেলিফোন। তো মুশকিল হয়েছে কি, ওই সময় ওই ফোনেই প্রেম করেছিলাম। মানে তখন ফোনটা না, মানে আমরা তখন মনে আরজের থেকে বড় ফোন, গলা শুনে ছোট কাকা রেখে দিতাম, মেজো মাসি রেখে দিতাম, যেই চেনা গলাটা আসতাম হ্যালো বলি কথা বলতাম। সেটা কিন্তু আমাদের একটা ছিল, যাই হোক বাদ দাও। কিন্তু ঘটনাটা হলো এখন যারা ওই ফোন নিয়ে ঘুরে ঘুরে করেন, আমাকে একজন আমার স্ত্রীও বলছিলেন যে এই দেখো কি সব প্র্যাঙ্ক ভিডিও। আমি দেখলাম ভিডিওটা, খুব ভালো, যারা করছেন তাদের অনেক শুভকামনা। আমি না এগুলো 10 বছর আগে, 15 বছর আগে করে ফেলেছি। আমি যখন শুরু করেছিলাম 2010 অব্দি প্র্যাঙ্ক আমি করে ফেলেছি, যেটার নাম ছিল বাংলায় জনতা এক্সপ্রেস, রাস্তায় মানুষের পাশে। একেবারে নাগা না সেজে আর গরু না সেজে আমার মনে হয় না আমি কোনো সাজ বাকি রেখেছি।
সেটা মনীষী থেকে সাধারণ মানুষ থেকে জীবজন্তু থেকে ইভেন বাজি অবধি সেজেছি। তো প্র্যাঙ্ক ট্যাঙ্ক দেখে এখন আমার ওই জন্য হাসি পায়। আমার মনে হয় যে किसी दिन आएगा जब जरूरत पड़ेगा तो मैं फिर उतर के देखा दूंगा कि যে ঠিক আছে প্র্যাঙ্ক হতেই পারে। আচ্ছা, সেই সময় যে অতগুলো মানুষ, অত সংখ্যক মানুষের কাছে যাওয়া গেছিল, এত ক্লোজ প্রক্সিমিটিতে মানুষের একদম মানে যেটা বলে নাস নাসে ওয়াকিফ তুমি ছিলে সেই সময়। এখনকার মানুষের কাছে অত কাছাকাছি যাওয়া সম্ভব হয়? এখন তো সবাই কাছে চলে যাচ্ছে, মুশকিল হয়ে গেছে। তাই এখন সবাই পাশে পাড়ার পল্টুদাও বারান্দায় উঠে ভিডিও করছে, পরে ওখানে শম্পা মাসিও ওপরে উঠে ভিডিও করছে, এত সবাই কাছে আসছে, মানে আরো কাছাকাছি। আমরা গাইতাম আরো কাছে এসো, এখন কাছে হাজার আগেই ঘাড়ে উঠে পড়ছে। সেইটাই হয়েছে মুশকিল, আপনি কোনটা দেখবেন। সবাই তো এত কাছে এসে পড়ছে, এবার বোধহয় একটু দূরে যাওয়ার সময় এসছে। আর আমি বিশ্বাস করি, দেখুন এগুলো না গড্ডালিকা প্রভাব, সবকিছুর একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। এই দেখুন, আমরা পেজারের স্যাচুরেশন পয়েন্ট দেখেছি, মোবাইলের স্যাচুরেশন পয়েন্ট দেখেছি, ভিএইচএস ক্যাসেটের স্যাচুরেশন পয়েন্ট দেখেছি, সিডির স্যাচুরেশন পয়েন্ট দেখেছি, ক্যাসেটের স্যাচুরেশন পয়েন্ট দেখেছি। সিম্ফনিতে আছে এখন একটা ক্যাসেট, কিছু বিক্রি হয় না, দুর্ভাগ্যজনক। আমি সেদিনকে রাসবিহারির সামনে হাঁ করে দোকানটার দিকে তাকিয়ে দেখছিলাম, মিউজিক ওয়ার্ল্ডটা উঠে গেছে। এটা ভেবে দেখেছেন? সবকিছু একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে, এই যন্ত্রটাও একদিন উঠে যাবে, এরও স্যাচুরেশন পয়েন্ট আসবে। কেউ বাস থেকে বললো মেলোডি দোকানটার, মেলোডি উঠে গেছে, দেখবেন নেই, কিছু নেই, ফাঁকা। কারণ একটা ছবি দেখাচ্ছি আমি তোমাকে, এই ছবিটা দেখে তুমি কি বলবে? এগুলো আমি এখন এগুলো দেখি না। কিছু কিছু মানুষ, আমি যদিও এটা আমি এই সিনেমার জন্য এসেছি, কিছু মানুষ থাকে ওই স্বেচ্ছা অন্ধ হন, তাদের আমি খারাপ লাগে না চোখের দৃষ্টি ফেরাতে পারবো না। কারণ আমি মানে এইটা কিন্তু আমি ফেসবুক সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, আমি আমার রাস্তাঘাটে যখন তুমি বেরোচ্ছ, আমি আমার নিজের কাছে সৎ, নিজের কাছে পরিষ্কার। হ্যাঁ, ঠিক তো? ঠিক তো? তাহলে আমি যখন আমার নিজের কাছে পরিষ্কার, আমার কাউকে জবাবদিহি করতে লাগবে না। আমি ধরো তোমার বাড়ি গেলাম 4 বার, তাও তুমি বললে যে কই ওনাকে তো আসেনি না, দেখতেই পাই না, সেটা তোমার চোখের দোষ, আমার নয়। তোমার চোখের চিকিৎসা আমি করাবো না, বুঝতে পেরেছো? কিন্তু যখন জবাবদিহি করতে হয়, উপর মহলে সবাইকে আর জবাবদিহি করতে পারবো না। উপর মহলে সব জানেন, কে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সবাই জানেন, কেউ চোখে ঠুলি এঁটে বসে নেই। ঠিক। নেক্সট আরেকটা প্রশ্ন ভেবেছিলাম, সেটা আমরা ভানুপ্রিয়া ভূতের হোটেল একদম ঢুকবো, কারণ আমরা ভূতের হোটেলেই যাচ্ছি না এখন। না, আমি এই রিসেপশনের দরজাটা খুলবো আমি। আরেকটা বিষয় আমার মনে হয় যে অনেকের কাছ থেকে শোনা, মানে তোমার যারা বন্ধু সতীর্থ তাদের কাছ থেকে শোনা, যে তুমি আস্তে আস্তে তোমার পুরনো বন্ধুদের ছাড়তে শুরু করে দিয়েছো, মানে যারা অনেক দিনের বন্ধু, যারা প্রথম কথা হলো বন্ধুর সংজ্ঞাটা কি তোমার পরিষ্কার করতে হবে। তুমি আমায় উত্তর দাও, বন্ধু বলতে তুমি কি বুঝো? তার সঙ্গে বন্ধু বলতে যে তোমার ব্যথা ভালোবাসায় দুঃখে যারা পাশে ছিল, অনেক সময় ওদেরকে পাইনি, যাই হোক, সেটা খুব বিরল, ডোডো পাখির মতো। সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। মানে তুমি ইন্টেনশনালি তাদেরকে? না, আমি ছাড়ছি না কাউকে। দেখবে তুমি চলতে থাকবে, তোমার ঘর্ষণ শক্তির ফলে যারা থাকার থেকে যাবে, যারা চলে যাওয়ার চলে যাবে। মানুষই সিনে একটু আগে একটা ভালো কথা বলেছেন, ওর সঙ্গে আমার দেখা খুব কম হয়, কিন্তু ওর ছবিটা যখন প্রথম সিনেমাটা তৈরি করে, যখন সেটা হিট হয়, আমি যথেষ্ট আনন্দ পাই। 1, 2 আমরা এত বছর বাদেও যখন সিনেমা করতে আসি, আমরা ঝগড়া করব, নিজেদের মধ্যে হবে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার লাইকিংস, আমার মতাদর্শ, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ক্যামেরা এমন একটা শালগ্রাম শিলা, যেখানে মরক্কো থেকেও যদি তুমি আসো, বা তুমি যদি XY যে পার্টি করো, তখন আমরা চরিত্র নিউট্রাল। এবং আমাদের সেই বন্ধুত্বের কিননেসটা আছে, যেটার মধ্যে ওই উইকেট কিপার আর বোলারের যে তালমেলটা থাকে না, খালি একটা ইশারাতে বুঝে যায়, সেই ইশারাটা আছে। সে যেখানেরই হোক না কেন, আমার সতীর্থ ক্যামেরার সামনে কোনোভাবে, সেটা সংলাপে হোক, কোনো অস্বস্তি বা অপদস্থতার সম্মুখীন হবে, এটা আমি সহকর্মী হিসেবে সহ্য করতে পারবো না। বুঝতে পেরেছো আমি কি বলছি? ঠিক, এটাই কথা বললাম। এবার রিসেপশনের দরজাটা খুলি, হোটেলে গিয়ে প্রথম কি দেখো? কোন হোটেলে চেক ইন করার পর? ভাই আমি প্রথম দেখি জিনিয়াস সেন আমার জন্য 1 প্লেট বিরিয়ানি না, এত বড় একটা প্ল্যাটার সাজিয়ে রেখেছে। অনেকদিন ওই যে বললেন আমি 5 গুণ বেড়েছি, তো 5 গুণ বাড়ার তো একটা খারাপ আছে, একটা ভালো আছে। অনেকে আমায় বলেছিলেন এত চাকরি চলে গেল। আবার 5 গুণ বাড়ার পরে আমি যাদেরকে হিংসে করতাম, যে যারা কমেডিও করেন, সিরিয়াস চরিত্র করে, আমায় কেউ সিরিয়াস চরিত্র দেয় না, এই 5 গুণ বাড়ার পর থেকে আমার কাছে কিছু ঠাকুরের দয়া সিরিয়াস চরিত্র এসছে। এইখানে আমার মনে হয় জিনিয়াসেন আমাকে এমন প্ল্যাটার দিয়েছেন, যেখানে
মানুষ ভূত সেটা আলাদা করে বলছি না, কিন্তু যে মানুষের রাগও আছে, দুঃখও আছে, বেদনাও আছে, শুধু কমেডি নেই। তাই জন্যই আমি এই ভয় আছে, ভয় তো আছেই। হ্যাঁ, তোমাকে দেখলে মানুষ ভয় পাবে। যারা দেখতে যাবেন 16 বছরের তো মানে 16 ইয়ার্স আনকাট ইউএ পেয়ে। তোমাকে কি ভয় পায় এটা একটু বলো তো? তোমাকে কে ভয় পায় মানে বাস্তব জীবনে কে ভয় পায়? বাস্তব জীবনে হ্যাঁ, কে ভয় পায়? না বাস্তব জীবনে না তুমি বেশি ভয় পাও? বলতে পারবো না, তবে আমার যারা নাটকের সতীর্থ, হ্যাঁ, তারা যত আমায় দেখে দলে গেছিলে জয়েন করার জন্য, তারা একদিন একটা দিন রিহার্সালের পর, অনেকে তারা এখন প্রথিতযশা অ্যাক্টর, তারা না একদিন বেরিয়ে বলেছিল না তোমার সঙ্গে আমি আর কথা বলবো না। আমি কেন, কি হয়েছে রে, কি হলো হঠাৎ? তখন দল থেকে বেরিয়ে এসেছি, দল ছুটি হয়ে গেছে, বাইরে চা খাচ্ছি। বললো না আমার অঙ্ক মেলে না তোমাকে দেখলে। আমি বললাম কেন? বললাম একদম তুমি ভুল অঙ্ক। আমি বললাম কি অঙ্ক? আমি তোর সঙ্গে কি অঙ্ক, তোর সঙ্গে আমার অঙ্কের সম্পর্ক? বললো না আমি তোমায় যা দেখে স্টুডিওতে তুমি একটা অন্য লোক আর এখানে একটা লোক, এখানে তোমায় ভয় করে। আমি কিন্তু তাকে ভয় করি না, মানে সবটাই থাকে, আমি পর্দা টেনে রাখতে ভালোবাসি। তুমি কাকে ভয় পাও? শ্রীময়ীকে পাও? হ্যাঁ বাবা, পৃথিবীতে একটা বস্তু মাকড়ো দুটো থাপ্পড় খেয়ে গেল, ফ্রান্সের প্রেসিডেন্ট বইয়ের হাতে দুটো থাপ্পড় খায়, কে ভয় পায় না গো? কে ভয় পায় না? আনো তো সামনে দেখি। অনেকে বলে সম্মান করে বেঁচে যায়, মানে সম্মান করি, ভয় পাই না, সম্মান করি। হ্যাঁ, ওটা হলো প্রতিশব্দ বলেন, ওটা প্রতিশব্দ। ভয়ের প্রতিশব্দটা সম্মান, কেননা একটু সম্মানের দন্তস্ব থেকে দন্তর ন, একটু এদিক ওদিক হলে তার পেছনে যা বসবে না, বসিয়ে দেবে পুরো। ওই জন্য সবাই সমঝে চলে ভাই। আর কৃষ্ণকে আমি চশমা ভেঙে দিয়েছে, না কৃষ্ণকে ভেঙে দিই, কেননা ও তো ভাঙার জন্য আছে। কৃষ্ণকে না আমি মায়ের মতো ভয় পাই, কেননা সবাই বলে আমার মতো দেখতে, ওকে আসলে আমার মায়ের মতো দেখতে। আর ও যখন ঠান্ডা ভাবে এরম আমার দিকে তাকিয়ে থাকে, আমি খালি বলি মামা মুখটা ঘুরিয়ে নাও, আমার মা লাগছে, বলে ঘুরিয়ে দিই, কারণ ওই চোখটার সামনে আমি দাঁড়ালে একটু ভয় পাই। আর এই যে এতজন যারা অভিনেত্রী অভিনেতার অভিনয়, তাদের কাউকে ভয় পাই না, এরা সবাই আমার বন্ধু বান্ধব। শিখি অনেক কিছু এদের কাছে, প্রত্যেকের কাছ থেকে। মিমির কাছ থেকে যেমন আমি, আমাদের গানটা দেখেছো নিশ্চয়ই, নাচ এবং লিপ দেওয়া এবং সঙ্গে লেন্স নেওয়াটাও একটা শেখার। ঠিক, কারণ সব হিরো মানে সব ছেলে মেয়ের মধ্যে একটা লুকোনো হিরো হিরোইন থাকে, যেটা তারা হতে চায়। আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্টরা যেটা হতে পারে না, মানুষই এবার ফাটিয়ে দেবে আমি বলছি, কারণ ওর ভেতরের হিরোইনটা বেরিয়ে এসছে। কারণ ওরা বোধহয়, তুমি বোধহয় মানুষকে স্টেজে দেখোনি না, হ্যাঁ, প্রলুব্ধ হয়ে যেতে, সরি আকর্ষিত হয়ে যেতে, সরি বিমোহিত হয়ে যেতে, যাই হোক। কিন্তু সেটা আমি যেমন মিমিকে দেখে শিখি। আবার আমি শরীর অসুস্থতা নিয়েও, খুব অসুস্থ মানে ভয়ঙ্কর ভাবে একটা ইয়ে হয়েছিল, সেইখানে কিন্তু স্বস্তিকা এসে পাঠটা করেছে। তারপরেও তাতে তুমি মানে আমাদের তো অভিনেতাদের একটাই জীবন, নিচে তো স্ক্রল যায় না। এই সিনের সময় উনি খুব অসুস্থ ছিলেন, সেটাও যেমন শেখার। বনিকে দেখেও যেরকম শেখার, বাচ্চাটিকে দেখেও সেরকম শেখার আছে, তার কোনো সংলাপ নেই। আবার পাশাপাশি যেমন মানসীকে দেখেও শেখার, ও পাশে যেমন আমাদের ছেলেটার নাম কি, আমাদের উজানকে দেখেও যেমন আমি শিখেছি। উজান তো খুবই ভালো। এবং আমার বর্ষিয়ান অনামিকার দিকে দেখে শেখার, যেখানে ওই বর্ষা বৃষ্টিতে লাভার মতো জায়গায়, ওই ঠান্ডায় জোঁকের মাঝখানে রাত্রি 1:30 অব্দি শুটিং করেছেন, মুখে একটা শব্দ আমার কষ্ট হচ্ছে এটা বলেননি। আমি এটা থেকে পুরোটা শিখেছি। আর আমি তো শিখি, আমার কোনো অসুবিধা। যখন কোনো হোটেলে চেক ইন করো, যে কোনো হোটেলে, দরজাটা খুললে তারপর তুমি কোথায় আগে বাথরুমটা দেখো ঠিকঠাক আছে কিনা? আমি খুব ভয় পাই। কেন? কেননা আমি, আমার ভূতের ভয় আছে ভাই। কেননা আমি বাঘকে ভয় পাই না, কারণ দেখতে পাবো সামনে একটা কুঁদো বাঘ হাউ হাউ করছে, কাউকে দেখতে পাচ্ছি না, তো থাপ্পড় খাচ্ছি, এটাই ভাই আমি নেই, এটা আমি ভয় পাই। তাতে আমায় বোকা গাধা গরু যা ইচ্ছে বলতে পারো, আমি ভয় পাই। মানে আমি হায়দ্রাবাদে যখনই শুটিং করতে যাই, আপনি একটু দেখুন দ্য মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া, আরে দেখবেন রামোজি ফিল্ম সিটির লাল দাগ আছে, তো আমরা সেইখানে যাই। আমি এমনও গেছে, আমরা মাসের পর মাস থেকেছি, পরপর তখন বাংলা কমার্শিয়াল ছবি ওখানে হতো। আমি অন্য সময় কিন্তু অন্য জায়গায় বলে আমি রুম শেয়ার করবো না, ওখানে গিয়েই খরাজ মুখার্জি থাকলে তো খরাজ না বলে গিয়ে যেন কত ভালোবাসি বলে, আরে জায়গা হবে না খাটে না, আমার সরে যায় বলে আজ রাতটুকু শুটে নাও, মানে এরকমও হয়েছে। কেননা আমি ভয় পাই, এবং আমি অনেকগুলো হরর ছবি করেছি, তাতেও ভয় পাই। এবং এই ছবিতেই আমি একটা শর্ট দিতে গিয়ে শর্টটা দিয়েছি, দেওয়ার পরই শর্টটা দিয়ে বলি কি কিছু না, ঠিক যেন মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি বলিনি সেদিনকে কিছু, হঠাৎ আমি নিজে একটু ঘুরে গিয়ে এরকমভাবে দেখেছিলাম, যেটা এখানে লাভাতে ওই অন্ধকারের মধ্যে বলে হেঁটে যা, খুব আমি ওরকম করে হেঁটে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, এই মানুষ কোথায় নেই, আসলে কোথায় নয়, আমি দেখছিলাম কোথায়, ভয় লাগছিল, সত্যিই ভয় লাগছিল। মানুষই আবার খুব স্মার্টলি, এই কোথায় আছিস, দাঁড়া
না আসছি তো, মানে দুজনেরই লাগছে, কেউ কাউকে বলিনি, এটা হয়েছে। আচ্ছা কাঞ্চনদা, ধরো তুমি ভূত হলে, আর আমি বলছি আমি তো এমনি ভূত, আমি বলছি যে তুমি সেই সময় আমি খালি জায়গা হলে ভূতের থেকে তুমি বেটার। তুমি তুমি এরকম একটা জায়গায় আমার মনে আছে যে তুমি মানে অনেক জায়গায় শুনেছি তোমার, আমি লাইভ পারফরমেন্স দেখি তুমি বলতে যে পেছন থেকে একটা লাইট মারলে, একটা বড় ওয়াটের লাইট মারলে এক্সরে হয়ে যায় না, এগুলো তো মজাদার বিষয়। আমি চাই যে সত্যি ভূত হতে, ভূত মানে আমি বলছি যে তুমি ভূত হবে কয়েক ঘন্টার জন্য এবং তারপর আবার তুমি মানুষ হয়ে যাবে, যদি এই অপশনটা তোমার কাছে থাকতো, তুমি কার ভেতরে ঢুকতে? হ্যাঁ, কার ভেতরে ঢুকতে তুমি? আমি কারোর ভেতরে ঢুকতাম না, মানে কারোর ভেতরে ঢুকে তো গোটাটা জেনে নেওয়া যায় আর কি। মানে ধরো আমি শিবপ্রসাদের ভেতরে ঢুকে, শিবপ্রসাদ না ভেতরে ঢুকে জেনে ফেললাম যে আগামী আগামী 10 বছরের ব্যাপারে কি প্ল্যান রয়েছে তার, সিনেমা কিভাবে দেখছে, এরকম হতে পারে না। শিবপ্রসাদের মধ্যে ঢুকলে, হ্যাঁ, আমি ঢুকে যেভাবে ওকে একটা কবজা করে মাথার মধ্যে খালি একটাই ঢুকিয়ে দিলাম, যতবার ছবি করবি আমায় নে, এটা ঢুকিয়ে দিতাম, এইটুকু বলবো। আর কারোর মধ্যে ঢোকার ইচ্ছে থাকে না? আমার কারোর মধ্যে ঢোকার ইচ্ছা নেই, কারণ আমি নিজেকে বাইরে থেকে নিজেকে একবার দেখতে চাইতাম, আমি কারোর মধ্যে ঢুকবো না, ঢুকলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, মানে সবটা জেনে ফেলবে বলে। হ্যাঁ, ভীষণের জীবনে যত প্রবলেম হয় ঢোকাতে, মানে ঢুকে পড়াতে, ওই জন্যই আমি বলছি কোনো জায়গায় বেশি ইনক্লুড করতে নেই। আমি আমার স্বকীয়তা নিয়ে আমি বেঁচে থাকবো, আমি কারুর বিষয়ে হস্তক্ষেপ বা নাক গলাবো না, ওই ঢুকে পড়াটা আমি পছন্দ করি। আচ্ছা, আরেকটা বিষয় কাঞ্চন মল্লিকের ব্যাপারে শোনা যায়, শেষের দিকে আসছি, কাঞ্চন মল্লিক হচ্ছে নাকি সর্বঘটে কাটালি কলা, সব জায়গায় কাঞ্চন মল্লিক আছে কোনো না কোনো ভাবে। কে বলছে? দেবের প্রোডাকশনে রয়েছে, শিবপ্রসাদের প্রোডাকশনে রয়েছে। আমি ক্যারেক্টার আনি দাদা, ঠিকই বাসন মেজে খেতে হয় দাদা, আমার এক বাবুতে কাজ চলবে না তো আমাকে এবারেরও বাসন মাজতে হবে। আমরা জলের মতো, মগে রাখলে মগ, চামচে রাখলে চামচ, গ্লাসে রাখলে গ্লাস। আমরা হলাম, আমরা কি এদের মতো? আমাদের জন্য ছবি বিক্রি হয় কিনা জানি না, তবে নুন একটু লাগে বলে সব রান্নায় আমরা নুন দাদা। কিন্তু দেখা যাচ্ছে প্রজাপতি 2-তে তুমি ভালো অভিনয় করেছো, সেটা নিয়ে লোকজন বলেছে। ভালো খারাপটা আমি বলতে পারবো না, তবে এই যে ডাকছে, আমি তো মানুষই, কেউ এখন অনেকদিন বাদে একটা মহিলা পরিচালক এসছে, ওই জন্য আমি তো পাই না, সব ছেলে পরিচালক পাত্তা দেয় না, মহিলা পরিচালক আমার পুরনো বন্ধু তেল দিচ্ছি প্রচন্ড। ঠিক, আমি এবার একটা সিরিয়াস প্রশ্ন করবো কাঞ্চনদা এবারে। কোন সিরিয়াস প্রশ্ন? সিরিয়াস প্রশ্নটা, যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়, সেটা তোমার উত্তর দেওয়াটা খুব জরুরি বলে সেটা আমার মনে হয়। তুমি বহুদিন এই ইন্ডাস্ট্রিতে আছো, খারাপ ভালো নোংরা, ভীষণ ভালো, সুপার জায়গা, সব দেখেছো তুমি, খুব ভালো, দারুণ ভালো, অপূর্ব ভালো, হ্যাঁ সেগুলো সব দেখা তোমার। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এই ছবির লেখিকা জিনিয়াদি, তাকে একটি প্রোডাকশন হাউস, যেই প্রোডাকশন হাউসে তুমি নিজেও কাজ করেছো, সেখানকার একটা ফ্যান ক্লাব খুব বাজেভাবে গালাগাল করে। 2025 এটা আমরা বেরিয়ে এসেছি কাঞ্চনদা, পুরো একদম নোংরা ব্যাপারটা আমরা দেখে ফেলেছি সোশ্যাল মিডিয়া কি হয়েছে। যখন তুমি এই মানুষদের সঙ্গে দেখা করো বা কথা বলো, বা এদের ফ্যানগুলো এসে তোমার সাথে ছবি তোলে, তারা তো আসেন, তুমি যখন কোনো গেলে প্রিমিয়ারে গিয়ে, তোমার একটা কথা বলি, কিছু মনে তোমার খারাপ লাগে কিনা বলো? 1-2000 বার লাগবে, সেটা কথা নয়, কিন্তু ঘটনাটা কি জানো, আমি একটা কথা বলি, কথাটা এখানে বলা উচিত জানি না সমীচীন, কিন্তু যেটা ঘটেছে সেটা বলি। আমার মেয়ের বয়স এখন 14 মাস, সে যখন 10 মাস বা 11 মাস ছিল, তখন সমাজ মাধ্যমে একটা লেখা আসে, তোর মেয়ের রেট কত, বুঝলে? তো আমি খুঁজে বার করার চেষ্টা করছিলাম, তো এখন এমন একটা সময় না, পারভার্সন, অ্যাগ্রেশন, নোংরামো এমন একটা জায়গায় চলে যাচ্ছে, এবার না আমি যদি ঠক বাজতে যাই, গাঁ উজাড় হয়ে যাবে, আমার খালি মনে হয় এইসব কমেন্টগুলো পড়লে যে কত সাইকোলজিক্যাল কিলার বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেননা যার মনস্তত্ত্বটা এই হতে পারে, সে মানুষ খুন করতে পারে কিন্তু। তো আমার খালি মনে হয় এগুলো নক্কারজনক অন্যায়। দেখো, কালে কালে বছরে বছরে পোস্টার ছেঁড়াছেড়ি থাকবে, তর্কাতর্কি থাকবে, না আমি বলছি পোস্টার ছেঁড়াছেড়ি একটা জায়গায়, আমি বলছি কথাটা শেষ করতে দাও। আগেও হতো, আগেও এমন সময় হয়েছে যে আমি পুজোতে টোটাল ধরো 6খানা ছবি রিলিজ করেছি, তার মধ্যে 5টাতে আমি আছি। তখন প্রমোশনাল ফিল্ডেও ছিল অল্প, এত ছিল না, কিন্তু তা বলে আমাকে কোনোদিন পার্সোনাল অ্যাটাক বা গালাগাল করতে হয়। আমি তীব্র প্রতিবাদ করি, নিন্দা করি যে যারা এইগুলো করেন বা যাদের দিয়ে করানো হয়, আই ডোন্ট নো, কিন্তু আখেরে না জানবে, সিনেমাটা থাকবে, কন্টেন্টটা থাকবে। হ্যাঁ, আমি 200 কোটি লিখলেও হবে না, 20 টাকা লিখলেও হবে না, যারা কন্টেন্ট দেখে সিনেমা দেখতে যাওয়ার, তারা দেখতে যাবেই, তাহলে তো আমি বলবো অতই গরমে, অতই এর মধ্যে মানসী সিনহার কি ক্রাইটেরিয়া আছে, হিসেব অন্যভাবে নিও না, কি ক্রাইটেরিয়া, নবাগতা একজন ডিরেক্টর, তার নিশ্চয়ই কোনো কন্টেন্টের জোর আছে বলে আজকে এতদিন চলেছে।
আজকে একাডেমি অফ ফাইন আর্টস, বড় ছবির কথা বলছি না আমি, ছোট একাডেমি অফ ফাইন আর্টস, তারা তো চেষ্টা করেছে, করে তো তার তো দেখতে গেছে লোকেরা, তাই জন্যই তো সাহস পেয়েছে পরের ছবিটা করার। ঠিক, ভালো জিনিস থাকবে, লাপাতা লেডিস হবে, স্বপ্নময় লেন হবে, একাডেমি অফ ফাইন আর্টস হবে, ভানুপ্রিয়া ভূতের হোটেল হবে, তাই না? আমি বলবো লোকেদের ভানুপ্রিয়া ভূতের হোটেল দেখতে আসুন, সপরিবারে আসুন। অনেকদিন বাদে একটা হরর কমেডি দেখতে চলেছে বাঙালিরা, বাঙালি বলবো না সবাই, কারণ উইন্ডোজের মাল্টিলিঙ্গুয়াল দর্শক। আশাহত হবেন না এইটুকু বলতে পারি, যারা যারা রয়েছি আমরা আপনাদের বিনোদনের জন্য আমরা 100% দিয়েছি, এবার তাড়িয়ে খাওয়ার দায়টা আপনার। সরস্বতী পুজো করবেন, গাঁদা ফুল ছুঁড়বেন, টোপাকুল নারকলিকুল খাবেন, এবং কুল হয়ে আপনারা বান্ধবীদের নিয়ে পরিবার নিয়ে এসে সরস্বতী পুজোর দুপুর বস ফালতু নষ্ট না করে ভানুপ্রিয়া ভূতের হোটেলে চলে এসো, আমরা আছি। ঠিক, এরকম অনেক আড্ডা, আলোচনা, সাক্ষাৎকার দেখার জন্য যেটা বললাম দ্য ওয়াল সাবস্ক্রাইব করতে হবে। আমার সঙ্গে আমরা সৌপ্তিক আর আমি শুভঙ্কর দোভাল।